বিসমিল্লাহ বলে আমরা পদযাত্রা শুরু করলাম শ্রীকরণপুরের উদ্দেশ্যে। ঘন্টায় গড়ে 4 থেকে 5 মাইল বেগে চলতে হবে। আকাশে বড় একটা চাঁদ, সপ্তঋষির মণ্ডল, ধ্রুবতারা, ক্যাসোপিয়া, ওরিয়েন্ট বেল্ট সবগুলোই দেখা যাচ্ছে পরিষ্কার। কম্পাস ছাড়া তারকারাজির সাহায্যেও আমাদের পদযাত্রা চলতে পারে। বিচ্ছিন্ন হয়ে পড়লে কিভাবে তারকারাজির সাহায্যে গন্তব্যস্থলে পৌঁছতে হবে সেটা আগেই ভালো করে রপ্ত করে নিয়েছি প্রত্যেকে। প্রথম ঘন্টা কেটে গেল নির্বিঘ্নে। পথে কোনো লোকজনের সামনাসামনি হতে হয়নি। বিরতি কাটিয়ে চলা শুরু হলো আবার। মিনিট 10 পর থমকে দাঁড়িয়ে পথে ইশারা করল মতি। অ্যান্টি ট্যাঙ্ক অবস্টাইকেল সামনে। একটি খাল, খালে পানি, খালের দুই দিকেই 60 মাইক্রো অ্যাঙ্গেলের বেশি উঁচু। অ্যানি অবস্টাইকেল ইজ অলওয়েজ কভার্ড বাই ফায়ার, তাই ক্রসিং এর আগে প্রথমে রেকি করতে হবে। মতি ও আমি চললাম, একে অপরকে কভার করে চলেছি, কিছু হলে যাতে অবস্থার মোকাবেলা করা যায়। নূর অপেক্ষায় থাকলো একটি বাবলা ঝোপের আড়ালে। রেকি করে দেখলাম, খালে বুক পর্যন্ত পানি, হেঁটেই ক্রস করা যাবে, অসুবিধা নয়। স্রোতও নেই তেমন। পাড়ে বসে ইনফ্রারেড বাইনোকুলার দিয়ে ক্রসিং এলাকাটা ভালো করে দেখে নিচ্ছিলাম। মতি ফিরে গিয়ে নূরকে সাথে করে নিয়ে এলো। অল ক্লিয়ারের আদেশের সাথে সাথে একে একে ট্যাকটিক্যাল ক্রসিং শুরু হলো। সবার শেষে আমিও পার হতে গেলাম। ওপারে উঠে রুট অনুযায়ী আবার যাত্রা শুরু করলাম। গতি এবং সময়ের সামঞ্জস্যতা বজায় রেখে অবিরাম ছুটে চলেছি নিঃশব্দে। ইশারা সংকেতে প্রয়োজন মতো ভাবের আদান প্রদান চলছিল। আর 10 মিনিট হাঁটলেই দ্বিতীয় বিরতি। মতি সংকেত দিল, সবাই মাটিতে শুয়ে পড়লাম। দেখলাম 4টি উটের একটি ছোট কাফেলা। একটি বর্ডার পেট্রোল মরু অঞ্চলে এভাবেই একটি বিওপি থেকে অন্য বিওপিতে পেট্রোলিং করা হয়ে থাকে উটের পিঠে চড়ে। ক্রলিং করে কাছেই কাটা ঝোপের মাঝে আস্তে ঢুকে গিয়ে পজিশন নিয়ে নিথর হয়ে শুয়ে থাকলাম। পেট্রোলটি উত্তর দিকে চলে গেল। ওরা হদিসও পেল না তাদের উটের প্রায় পায়ের নিচেই শুয়ে রয়েছি জলজ্যান্ত 3জন লোক। আমরা উঠে আবার হাঁটা শুরু করলাম। দ্বিতীয় বিশ্রামের পর কিছু দূর যেতেই মাটি খোঁড়ার শব্দ দূর থেকে ভেসে এলো। থমকে দাঁড়িয়ে পড়লাম আমরা। ম্যাপ অনুযায়ী এখানে তো কোনো পক্ষেরই কোনো ডিফেন্সিভ পজিশন থাকার কথা নয়। তবে মাটি খুঁড়ছে কারা? মতিকে পাঠানো হলো রেকি করতে। একটি নতুন ডিফেন্সিভ লাইন তৈরি করতে ব্যাংকার খোদা হচ্ছে, তাই নির্ধারিত রুট থেকে একটু বেঁকিয়ে কিছু দূর যেয়ে পরে আবার নির্ধারিত রুটে ফিরে আসতে হবে আমাদের। সেভাবেই কম্পাস বিয়ারিং এবং নাইট মার্চ চার্ট সেট করে আবার যাত্রা শুরু করলাম। ডিফেন্সিভ পজিশন বাইপাস করে এগিয়ে চললাম আমরা। এখানে আর একটি নালা কেন? তবে কি আমরা ভুল পথে এগোচ্ছি? যাত্রা থামিয়ে ঝোপের আড়ালে 3জনেই কম্বলের তলায় ঢুকে ম্যাপ দেখতে লাগলাম গভীর মনোযোগ দিয়ে। না, আমরা ঠিক পথেই চলেছি। ওটা নতুন করে খোঁড়া হয়েছে, তবে সেটার অবস্থান ম্যাপের মার্কিংয়ে নেই কেন? আমরা বর্ডার ক্রস করে ভারতীয় ডিফেন্সের সীমানায় ঢুকে পড়েছি। ঘড়িতে তখন 2:30 বাজে। হিসেব মতো আমরা এখন ভারতীয় সীমার ভেতরে। এটা ভারতীয় ডিফেন্সের অবস্টেইকেল নতুন করা হয়েছে বিধায় ম্যাপের মার্কিংয়ে নেই। একইভাবে সতর্কতার সাথে খালটা ক্রস করে পাড়ে উঠে এলাম। এখন থেকে বিপদের ঝুঁকি অনেক বেশি, চলতে হবে খুব সাবধানে। আর 1-1.5 ঘন্টার মধ্যেই পৌঁছে যাবার কথা শ্রীকরণপুর শহরের সীমানায়। খালের পরই দেখলাম বাংকারে ভারতীয় সাঁজোয়া বাহিনীর ট্যাঙ্কগুলো ডিপ্লয় করা আছে। বাংকারগুলো থেকে মাঝে মাঝে মানুষের কথোপকথনের আওয়াজ শোনা যাচ্ছিল। গভীর রাত, তাই সমস্ত এলাকা জুড়ে ছিল অস্বাভাবিক নিস্তব্ধতা। আমাদের এগিয়ে চলার জন্য এ ধরনের পরিবেশ অতি অনুকূল। চারদিকে সতর্ক দৃষ্টি রেখে ক্ষিপ্র গতিতে ভারতীয় ডিফেন্স এর গুচ্ছ ভেদ করে এগিয়ে চললাম আমরা। কেউ কিছু টের পেল না। বেশ কিছু দূর চলে এসেছি। হঠাৎ দেখি
অল্প দূরত্বে কয়েকটি ট্যাঙ্ক, কতগুলো গাড়ি সেগুলোকে ঘিরে রয়েছে। বুঝলাম এটি হেডকোয়ার্টার্স। ওই অবস্থানকে পাশ কাটিয়ে চুপি সারি এগিয়ে চললাম গন্তব্যস্থলের দিকে। ইতিমধ্যে দূর দিগন্তে শ্রীকরণপুরের আলোকছটা দেখা যাচ্ছিল, আর মাত্র 4-5 মাইলের পরে পৌঁছে যাব শ্রীকরণপুরে। আমাদের জোশ দ্বিগুণ হয়ে গেল। পথের ক্লান্তি ভুলে গিয়ে প্রায় দৌড়ে এগুতে থাকলাম সেই আলোকছটার দিকে। 3:45টায় পৌঁছে গেলাম শ্রীকরণপুর শহরের সীমানায় একটি গ্রামে। গ্রামের প্রায় সবগুলো ঘর মাটি দিয়েই গড়া। প্রতিটি বাড়ির আঙিনা মাটির দেয়াল দিয়ে ঘেরা। গ্রামের ভেতর কুকুর ডাকছে। আমরা একটি পরিত্যক্ত বাড়ির উঠোনে গিয়ে বসলাম। উঠোনটিও মাটির দেয়াল দিয়ে ঘেরা। বসে বসে ভাবছি এখন আমাদের কি করা উচিত। ঠিক এ মুহূর্তে এমন অসময়ে জনবিরল শহরে আমাদের ঢোকা ঠিক হবে কিনা। অপরিচিত শহরে এমন অসময়ে 3জন লোক ঘোরাঘুরি করাটা সন্দেহজনক হবে। তাই ঠিক করা হলো সকাল হওয়ার পর আমরা শহরে ঢুকে জনগণের মধ্যে মিশে যাব। তারপর ঠিক করা হবে কি হবে আমাদের পরবর্তী পদক্ষেপ। চুপচাপ বসে বিশ্রাম নিচ্ছিলাম। হঠাৎ করে ট্রেনের আগমনের আওয়াজ পেলাম। দেয়ালের বাইরে উঁকি মেরে দেখলাম প্রায় 600-700 গজ দূরে একটি ট্রেন ফোঁস করতে করতে এসে থামল। বুঝলাম এটা একটা স্টেশন। মুহূর্তে সিদ্ধান্ত নেওয়া হলো ট্রেনে করে এই মুহূর্তেই পালাতে হবে বর্ডার এলাকা ছেড়ে। দৌড়ে ছুটলাম স্টেশনের দিকে। কাছে পৌঁছে দেখলাম লাল রঙের একটা ট্রেন প্ল্যাটফর্মে দাঁড়িয়ে আছে। কোথাকার ট্রেন কোথায় যাবে কিছুই জানি না, শুধু বুঝলাম এটা যাত্রী বহনের ভারতীয় ট্রেন। স্টেশনের লোকজন একদম কম। দৌড়ে গিয়ে একটি খালি কামরায় উঠে গেলাম নির্দ্বিধায়। উঠেই দরজা জানালা ভালো করে বন্ধ করে দিয়ে বসলাম। কিছুক্ষণ পর ট্রেন সিটি বাজিয়ে ছেড়ে দিল। আমরা হাফ ছেড়ে বাঁচলাম। প্ল্যাটফর্মে উঠেই লক্ষ্য করেছি স্টেশনটির নাম শ্রীকরণপুর। শ্রীকরণপুর রাজস্থান প্রভিন্সের জেলা শ্রীগঙ্গানগরের অধীন একটি সাব ডিভিশন। আমাদের লক্ষ্য দিল্লি পৌঁছানো। ট্রেন তো যাচ্ছে দক্ষিণে, কিন্তু আমাদের যেতে হবে উত্তর দিকে। কিছুক্ষণ পর ট্রেনটি একটি স্টেশনে এসে দাঁড়ালো, একটি জংশন স্টেশন। উল্টো দিক থেকে আরেকটি প্যাসেঞ্জার ট্রেনের আগমন ঘটল। আমরা আস্তে করে ট্রেন বদল করে অন্যটির একটি খালি কামরায় উঠে বসলাম। আমাদের ট্রেনটাই আগে ছাড়ল। চলেছি উত্তর দিকে। পথিমধ্যে আবার শ্রীকরণপুর পড়ল। করণপুর পেছনে পড়ে থাকলো। আমাদের ট্রেন আমাদের নিয়ে ছুটে চলল। শারীরিক ক্লান্তি এবং মানসিক উৎকণ্ঠা সব মিলিয়ে ঝিমুতে ঝিমুতে একসময় ঘুমিয়ে পড়েছিলাম। কতক্ষণ ঘুমিয়েছিলাম জানি না। হঠাৎ ঝাঁকুনিতে জেগে উঠলাম। জানালা খুলে দেখি সকাল হয়ে গেছে। স্টেশনের নাম শ্রীগঙ্গানগর। সবাই মহা খুশি। নেমে পড়লাম স্টেশনে। বর্ডার থেকে তখন আমরা অনেক ভেতরে চলে এসেছি। আপার ক্লাস ওয়েটিং রুমে যেয়ে ঢুকলাম। হাত মুখ ধুয়ে পোশাক বদলিয়ে ভদ্র হয়ে নিলাম প্রথমে। তারপর বসলাম ঠিক করতে কি করা যায়। ঠিক হলো এখন থেকে আমরা 3জনই কলকাতা বিশ্ববিদ্যালয়ের ছাত্র। স্টাডি ট্যুরে বেরিয়েছি। পুরো রাজস্থান ঘুরে বেড়াচ্ছি। 3জনই হিন্দু নাম গ্রহণ করলাম। আমি হলাম শ্রী সৌমেন ব্যানার্জি, মতিশ্রী মনোজ বোস, আর নূর শ্রী নারায়ণ গঙ্গোপাধ্যায়। টাকা পয়সার বন্দোবস্ত করতে হবে। কলকাতা থেকে আগত বাঙালি ছাত্র, তাই পাকিস্তানি টাকা ভাঙানো বিপজ্জনক হবে। ঠিক হলো আংটি দুটো বিক্রি করার চেষ্টা করতে হবে। স্টেশন মাস্টারের সাথে আলাপ করে জানতে পারলাম শহর স্টেশন থেকে প্রায় 1 মাইল দূরে অবস্থিত। দোকানপাট 9টার আগে খুলবে না। অগত্যা 9টা পর্যন্ত ওয়েটিং রুমেই অপেক্ষা করতে হবে। ঠিক 9টায় 3জনই বেরিয়ে পড়লাম। আমার ও মতির গলায় ঝুলিয়ে নিলাম ক্যামেরা দুটো। নূরের পিঠে হ্যাভারসেক, চোখে রেবনের সানগ্লাস। টুরিস্টের মতোই লাগছিল 3জনকে। শহরে পৌঁছে দেখলাম কয়েকটা রাস্তাকে কেন্দ্র করি ডিস্ট্রিক্ট হেডকোয়ার্টার্স গঙ্গানগর শহর। মফস্বল শহর, তাই খুব একটা বড় নয়।
শহরের প্রধান রাস্তাগুলির দুই দিকে সব দোকানপাট, একসাথে 2-3টি সোনার দোকান। সবচেয়ে বড়টিতে গিয়ে ঢুকলাম। দোকানের মালিক ধুতি নিমা পরা, তিলক কাটা, মোটা গোছের একটি লোক। ধূপধুনো জেলে গদিতে বসে পুজো করছিলেন। পূজা সেরে হরিনাম জপতে জপতে আমাদের কাছে এগিয়ে এসে প্রশ্ন করলেন, কি চাই? জবাবে বললাম, আমরা ছাত্র, কলকাতা নিবাসী। স্টাডি ট্যুরে এসে টাকা পয়সার অভাব দেখা দিয়েছে, তাই আংটি দুটো বিক্রি করতে চাই। আংটি দুটো নিয়ে পরখ করে দেখে মালিক বলল, 400 টাকা পাবে। বলে কি বেটা, আমরা জানি পাকিস্তান থেকে ভারতের সোনার দাম বেশি। তাছাড়া ভারতীয় মুদ্রার তুলনায় পাকিস্তানি মুদ্রার মূল্যও অনেক বেশি। সেক্ষেত্রে মালিক আমাদের যে দাম দিতে চাচ্ছে তার দ্বিগুণী দামেই আমাদের পাওয়া উচিত। বেটা বেনিয়া আমাদের অসুবিধার সুযোগ নিয়ে ডাহা ঠকাবার চেষ্টা করছে। ভীষণ রাগ হলো তার ফন্দি বুঝতে পেরে। আংটি দুটো ফেরত নিয়ে বেরিয়ে এলাম দোকান থেকে। অন্য দোকানে আর গেলাম না। বুঝতে পারলাম ওতে বিশেষ লাভ হবে না। ভিনদেশে অবস্থার সুযোগ নিয়ে সব বেনিয়াই ঠকাবার চেষ্টা করবে। ঠিক করলাম একটা ক্যামেরা বেচে দেব। একই রাস্তার উপর সবচেয়ে বড় ক্যামেরার দোকানে গিয়ে উপস্থিত হলাম। দোকানের মালিক 24 বছর বয়সের এক তরুণ, জামা কাপড়ে বেশ ফিটফাট। হিন্দি উর্দু মিশিয়ে তাকে আমাদের সমস্যা বুঝিয়ে বললাম, একটা ক্যামেরা বেচে দিতে চাই। তরুণ যুবক আমাদের অবস্থা শুনে সহানুভূতিশীল হয়ে উঠল। ক্যামেরা দুটো হাতে নিয়ে বলল, এ তো অত্যন্ত দামি ক্যামেরা, বিদেশ থেকে ইম্পোর্টেড। হ্যাঁ ভাই, বিদেশ থেকেই প্রবাসী আত্মীয়ের মাধ্যমে খুব শখ করে আনিয়েছিলাম। নেহায়েত বিপদে পড়েই বিক্রি করতে হচ্ছে। কিন্তু এত দামি ক্যামেরা এই ছোট শহরে ভালো দামে কিনতে বিক্রি করতে পারবে না। তাছাড়া শখের জিনিস কষ্ট করে আনিয়েছ, বিক্রি করে দিলে আর কিনতেও পারবে না। তাই বলছি কি, তোমাদের কাছে আর অন্য কিছুই কি নেই? আছে ভাই, দুটো স্বর্ণের আংটি। বলে প্যাকেট থেকে আংটি দুটো বের করে ওর হাতে দিলাম এবং সোনার দোকানের অভিজ্ঞতা সম্পর্কে ওকে সব খুলে বললাম। সব শুনে ও হাসল। বলে যুবক দোকানের কর্মচারীটিকে ডেকে আমাদের চা এনে দিতে বলে বেরিয়ে যাচ্ছিল। চায়ের কথা বলতেই আমরা বলে উঠলাম, চায়ের প্রয়োজন নেই ভাই, আমাদের আংটি দুটো বিক্রি করে দিতে পারলেই আমরা তোমাদের কাছে কৃতজ্ঞ থাকব। সে আমি দেখছি, চা খাও। এত দূর থেকে তোমরা আমাদের রাজস্থান সফরে এসেছো, তোমাদের একটু আপ্যায়ন করার অধিকার নিশ্চয়ই আমার আছে। যুবকের আন্তরিকতা আমাদের মুগ্ধ করল। কর্মচারী ইতিমধ্যে চা নাস্তার জোগাড় করতে বেরিয়ে গেছে। যুবকটিও আমাদের দোকানে বসিয়ে বেরিয়ে গেল। অপরিচিত 3জন লোকের কাছে পুরো দোকান ফেলে দিয়ে যেতে তার বিন্দুমাত্র দ্বিধা হলো না। অপরিচিত ভিনদেশে এমন একজন সাহায্যকারী পেয়ে ধন্য হলাম। কর্মচারী গরম গরম লুচি তরকারি ও চা এনে রাখলো সামনে। খাবারের গন্ধ পেয়ে এতক্ষণ কষ্ট করে ভুলে থাকা ক্ষুধা পেটে মোচড় দিয়ে উঠল। দেরি না করে গোগ্রাসের লুচি তরকারি খেলাম। তারপর আস্তে আস্তে সুখ করে খেলাম গরম ধুমায়িত চা। নাস্তা পেটে পড়ায় শরীরটা বেশ চাঙ্গা হয়ে উঠল। মিনিট 20 পর যুবক হাসি মুখে ফিরে এলো। তোমাদের কাজ হয়ে গেছে, এই নাও, বলে 850 টাকা আমার হাতে দিল। চা নাস্তা খেয়েছো তো? হ্যাঁ, খুব মজা করে খেলাম লুচি তরকারি আর চা। ভাই, তোমার নামটা জানতে পারি কি? নিশ্চয়ই, রমেশ ত্রিপাঠী। আমরাও আমাদের বাঙালি হিন্দু নামের পরিচয় দিলাম। রমেশ ভাই, তুমি যদি কখনো কলকাতায় আসো তবে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবে। বিদেশে তোমার কাছ থেকে পাওয়া আন্তরিকতা এবং সাহায্যের কথা চিরকাল মনে থাকবে। 3 নম্বর পার্ক সার্কাস। একটি ভুয়া ঠিকানা দিয়ে রমেশকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে বিদায় নিয়ে ওর দোকান থেকে বেরিয়ে এলাম। আজকের পৃথিবীতে ভালো লোক যে একদম নেই তা নয়, রমেশের মতো ভালো লোক কিছু রয়েছে বলেই পৃথিবীর চাকা এখনো ঘুরছে। রমেশের দোকান থেকে বেরিয়ে সোজা গিয়ে বসলাম একটা বড় আকারের রেস্টুরেন্টে। পেটে লুচি তরকারি এবং চা পড়ায় ক্ষুধা বেড়ে গিয়েছিল। পেট পূজা না সারা পর্যন্ত অন্য কিছুতেই মনোযোগ দেওয়া সম্ভব নয়।
পেট ভরে খাওয়া হলো মুরগির রোস্ট, পরোটা, তরকারি এবং ঘন ডাল। হিন্দুদের অন্য ধাঁচের রান্না, চেঞ্জ অফ টেস্ট, ভালোই লাগলো। আমাদের খাওয়ার নমুনা দেখে বাচ্চা বয়টা অবাকই হয়ে গিয়েছিল। পেট পুড়ে খাওয়ার পর নূর গেল খবরের কাগজ কিনতে। 2-3টা খবরের কাগজ নিয়ে সে ফিরে এলো। খবরের কাগজ খুলতেই দেখা গেল বাংলাদেশের উপর বিস্তারিত সচিত্র সংবাদ। জনাব নজরুল ইসলাম, জনাব তাজউদ্দিনের নেতৃত্বে প্রবাসী আওয়ামী লীগ সরকার গঠিত হওয়ার সংবাদ, মুক্তি ফৌজের সংবাদ, সবকিছুই বিস্তারিতভাবে ছাপা হয়েছে। ভারতীয় সরকারের পরোক্ষ সহযোগিতার কথাও লেখা হয়েছে। রণাঙ্গনের ছবিতে মেজর খালেদ মোশাররফের ছবি ছাপা হয়েছে মুক্তি ফৌজের বীর মুক্তিযোদ্ধাদের সাথে। কাগজগুলো থেকে বুঝতে পারলাম আমরা মুক্তিযুদ্ধ সম্পর্কে যতটুকু জানতাম, ঘটনা প্রবাহ তার চেয়ে অনেক বেশি এগিয়ে গেছে। সত্যি যুদ্ধ চলছে বাংলার মাটিতে। স্বাধীনতা সংগ্রামে যোগদানের জন্য ঝুঁকি নিয়ে আমরা ভুল করিনি। যত তাড়াতাড়ি সম্ভব রণাঙ্গনে যেয়ে যুদ্ধ অংশে গ্রহণ করতে হবে আমাদের। 3 জনে পরবর্তী পদক্ষেপ সম্পর্কে আলোচনা শুরু করলাম নিচু স্বরে। ভারতীয় কর্তৃপক্ষের চোখে ফাঁকি দিয়ে মুজিবনগর যাবার চেষ্টা করা হবে রিস্কি। নিয়ম অনুযায়ী বর্ডার ক্রস করার পর ভারতীয় কর্তৃপক্ষের কাছে আত্মসমর্পণ করাটাই ছিল যুক্তিসঙ্গত। স্বেচ্ছায় ধরা দিলে আমাদের উদ্দেশ্য সম্পর্কে কোনো সন্দেহ দেখা দিবে না ভারতীয় কর্তৃপক্ষের মনে। ধরা না দিলে আমাদের উদ্দেশ্য সম্পর্কে সন্দেহের অবকাশ থাকবে। কিন্তু ধরা দেব কোথায়? গঙ্গানগরে ধরা দিলে অযথা সময় নষ্ট হবে, কারণ আমাদের ব্যাপারে সব সিদ্ধান্তই আসবে কেন্দ্রীয় সরকারের কাছ থেকে। সেক্ষেত্রে এখনকার কর্তৃপক্ষের হাতে বন্দী হয়ে কেন্দ্রীয় নির্দেশের অপেক্ষায় সময় নষ্ট হবে অযথা। তাছাড়া 3 জন কমান্ডো ট্রেনিং প্রাপ্ত পাকিস্তানি সামরিক অফিসারদের কাছ থেকে প্রকৃত তথ্য জানার জন্য যে উপায় অবলম্বন করা হবে নিম্ন পর্যায়ে, তা সহ্য করার মতো মানসিক এবং শারীরিক অবস্থা বর্তমানে আমাদের কারোই নেই। তার চেয়ে বরং দিল্লি পৌঁছে আত্মসমর্পণ করাটাই হবে শ্রেয়। যা হবার সেখানেই হোক। ঠিক হলো দিল্লি যেই আত্মসমর্পণ করা হবে, মিনিস্ট্রি অফ এক্সটার্নাল অ্যাফেয়ার্সে। কিন্তু বর্ডারে আত্মসমর্পণ না করে দিল্লি পর্যন্ত পৌঁছানোর জন্য ভারতীয় কর্তৃপক্ষের মনে যাতে কোনোরূপ সন্দেহের সৃষ্টি না হয়, কেন বর্ডারে আত্মসমর্পণ না করে আমরা দিল্লি রওনা হলাম তার যুক্তি বর্ণনা করে ভারতের প্রধানমন্ত্রী শ্রীমতী ইন্দিরা গান্ধীর কাছ থেকে রাজনৈতিক আশ্রয় চেয়ে একটি আবেদনপত্র লিখে ফেললাম 3 জনে মিলে। ঠিকানা লেখা হলো মাননীয় প্রধানমন্ত্রী, ভারত সরকার, প্রযত্নী, মিনিস্ট্রি অফ এক্সটার্নাল অ্যাফেয়ার্স, রাষ্ট্রপতি ভবন, সাউথ ব্লক, নয়াদিল্লি। পোস্ট অফিসে গিয়ে রেজিস্টার্ড মেইলে চিঠিটা পাঠিয়ে রসিদ নিয়ে ফিরে এলাম রেস্টুরেন্টে। পোস্টমাস্টার বলেছিলেন 2-1 দিনের মধ্যেই চিঠিটা পৌঁছে যাবে দিল্লিতে। চিঠিটার একটি কপি পাঠাতে হবে মুজিবনগর সরকারের কাছে। এই এলাকা থেকে মুজিবনগর সরকারের কাছে রেজিস্টার্ড পোস্ট পাঠানো হলো যুক্তিসঙ্গত হবে না। ঠিক করলাম দিল্লি থেকে ওটা পোস্ট করব। এরপর নূরকে পাঠানো হলো স্টেশনে দিল্লি যাবার টিকিট কাটার জন্য। ফিরে এলো নূর সন্ধে 7:30টায়। কালকা মেইলে করে দিল্লি যাব আমরা। 2য় শ্রেণীর 3টি টিকিট কেটে নিয়ে এসেছে নূর। পয়সা কম থাকায় প্রথম শ্রেণীর টিকিট কাটা সম্ভব হয়নি। হাতে প্রচুর সময়। দুপুরে আর এক প্রস্থ খাওয়া দাওয়া করে শহরটা একটু ঘুরে নিয়ে ফের দেখার জন্য বেরোলাম। ঘুরে ফিরে দেখছি আর ক্যামেরায় ছবি তুলছি স্মৃতিগুলোকে ধরে রাখার জন্য। ছোট্ট শহর, ঘোরা শেষ হয়ে গেল অল্প সময়ের মধ্যেই। ঠিক হলো সময় কাটানোর জন্য ম্যাটিনি শো, সিনেমা দেখব। একটি হলে গিয়ে দেখলাম অঞ্জনা চলছে, ববিতা রাজেন্দ্র কুমার অভিনীত। টিকিট কেটে ঢুকে পড়লাম। মফস্বল শহরের সিনেমা হল, ব্যবস্থা মোটামুটি। ভরদুপুর রোদে উপরের টিনের চাল তেতে উঠেছে। ভীষণ গরম লাগছিল লোকের ভিড়ে। সদ্য মুক্তি পাওয়া ছবি, হাউসফুল, কিন্তু বেশ মজাই লাগছিল। বাদাম চানাচুর চিবুতে চিবুতে ছবি দেখতে। ছবি শেষ হলো। হল থেকে বেরিয়ে এলাম বিকেল 5:30টায়। আবার গিয়ে বসলাম সেই সকালের হোটেলে। আর এক প্রস্থ খাওয়া হলো। ধীরে সুস্থে 6:45টায় স্টেশনে গিয়ে পৌঁছালাম।
কালকা মেইল ট্রেন আসবে 7:30টায়, কিন্তু তখনও প্ল্যাটফর্ম একদম খালি। ব্যাপার কি? টিকিট কালেক্টরকে জিজ্ঞেস করতেই তিনি বললেন, ট্রেন 6:30টায় ছেড়ে চলে গেছে। মানে? মাথায় আকাশ ভেঙে পড়ল। নূর বোর্ড থেকে ট্রেনের সময় 6:30টার জায়গায় 7:30 পড়েছে। ভীষণ রাগ হলো। মতিও আমি নূরকে তার গাফিলতির জন্য বকাবকি করতে লাগলাম। আমাদের বকাবকি শুনে কালেক্টর সাহেব এগিয়ে এসে বললেন, যা হবার তা হয়ে গেছে, গোলমাল করে সময় নষ্ট না করে ট্যাক্সি পাকড়ো। ড্রাইভারকে বকশিশ দেবার কথা বললে ও তোমাদের ট্রেনে পৌঁছানোর আগের পরের স্টেশনে পৌঁছে দিতে পারবে। তার মধ্যস্থতায় একটি ট্যাক্সি ঠিক করে উঠে বসলাম। কালেক্টর সাহেব ড্রাইভারকে পাঞ্জাবিতে সব বুঝিয়ে দিয়েছিলেন। শিখ ড্রাইভার তার হিন্দুস্থান ট্যাক্সি চালিয়ে দিল উল্কা বেগে। রাস্তার অবস্থা মোটামুটি। তীব্র বেগে ছুটে চলেছে আমাদের ট্যাক্সি। ভাবলেশহীন অবস্থায় স্টিয়ারিং হাতে বসে আছেন সর্দারজি। আমরাও চুপ করেই বসেছিলাম। মুখে কেউ কিছু না বললেও প্রতি মুহূর্তে মনে হচ্ছিল স্বাধীনতা যুদ্ধে বোধহয় আর যাওয়া হলো না। রাজস্থানের এই মরুভূমিতেই মোটর দুর্ঘটনায় অক্কা পেতে হবে। মনে মনে দোয়া দরুদ পড়তে লাগলাম। সর্দারজির চেষ্টা সার্থক হলো। ট্রেনের আগেই সে আমাদের পৌঁছে দিল পরবর্তী স্টেশনে। ড্রাইভার পাঞ্জাবিতে বলল, দেখো সাবজি, আছি পৌঁছে গিয়া। সর্দারজির মুখে একটি গর্বের হাসি। আমরা ট্যাক্সি থেকে নেমে ভাড়ার উপর মোটা বকশিশ দিতে সর্দারজির হাসি আরও বড় আকার ধারণ করল। মিনিট 15 পর ট্রেনে এসে গেল। আমরা নিজেদের নির্দিষ্ট কামরায় উঠে বসলাম। ঘাম দিয়ে যেন জ্বর নেমে এলো। মেইল ট্রেন ছুটে চলল। কামরায় আমরা মোট 4 জন যাত্রী। দূরপাল্লার মেইল ট্রেন। বুফে কার আছে, বিছানাপত্রেরও বন্দোবস্ত রয়েছে। পয়সা দিয়ে বিছানা আনিয়ে নিয়ে যার যার বার্থে শুয়ে পড়লাম। রাতে ছুটে চলেছে কালকা মেইল। পরদিন ভোরে দিল্লি পৌঁছাবো আমরা। ট্রেনের শব্দ ও মৃদুমন্দ দোলায় বিছানায় শুয়ে শুয়ে নানান কথা চিন্তা করতে করতে একসময় গভীর ঘুমে ঘুমিয়ে পড়লাম। অনেক দিন পর আরামের ঘুম হলো। হঠাৎ করে ট্রেনের ঝাঁকুনিতে ঘুম ভেঙে গেল। চোখ খুলে দেখি আমাদের সহযাত্রী পাশের ভদ্রলোক আগেই ঘুম থেকে জেগে জানালা খুলে বাইরে তাকিয়ে বসে আছেন। শুয়ে শুয়ে দেখলাম বাইরের অন্ধকার ফিকে হয়ে আসছে। ভোরের পূর্বাভাস দেখতে দেখতে চারদিক ফর্সা হয়ে এলো। পূর্ব দিগন্তে লাল সূর্যের উদয় হলো। উদীয়মান সূর্যের লালিমায় রক্তিম হয়ে উঠল পূর্ব আকাশ। সূর্যের আলোয় জেগে উঠল পৃথিবী। জানালা তুলে দিলাম আমি। ভোরের ঠান্ডা হাওয়ায় ঝাপটা লাগলো চোখে মুখে। মুখ ঘোরাতেই চোখে পড়ল পাশের ভদ্রলোক সূর্যের দিকে চেয়ে নমস্কার করছেন আর বিড়বিড় করে কী সব বলছেন। বুঝলাম সূর্যদেবের ভক্তি করে মন্ত্রপাঠ করছেন ভদ্রলোক। আমি উঠে টয়লেটে গিয়ে ঢুকলাম। প্রাতক্রিয়া সেরে হাত মুখ ধুয়ে প্রস্তুত হয়ে বেরিয়ে দেখি মতি ও নূর তখনও ঘুমোচ্ছে। ওদের ডেকে তুললাম। একে একে ওরাও প্রাতক্রিয়া সেরে আমার পাশে এসে বসল। কালকা মেইল ঘন ঘন হুইসেল দিতে দিতে মন্থর গতিতে এগুচ্ছিল। ঘড়িতে তখন 6:30 উপরে বাজে। বুঝলাম দিল্লির কাছাকাছি এসে গেছি। 7টায় পৌঁছানোর কথা। ঠিক 7টার সময় কালকা মেইল এসে থামল দিল্লি স্টেশনে। বিরাট বড় দিল্লি স্টেশন। অসম্ভব ভিড়। এত সকালেও লোকজনের অভাব নেই। ব্যস্তভাবে সবাই ছুটোছুটি করছে। একটির পর একটি গাড়ি দাঁড়িয়ে আছে প্ল্যাটফর্মে। নির্দিষ্ট প্ল্যাটফর্মে আমাদের ট্রেন এসে থেমে গেল। ঠিক বিশ্বাস হচ্ছিল না এত সহজেই দিল্লি পৌঁছে গেলাম। ট্রেন থেকে নেমে স্টেশন থেকে বেরিয়ে গেলাম। বেরুতেই ট্যাক্সিওয়ালারা ঝেঁকে ধরল। একজন এসে বলল, বাঙালি বাবু, ট্যাক্সি চাইয়ে? বললাম, হ্যাঁ, নিয়ে চলো মাঝারি দামের ভালো কোনো হোটেলে। সিটি সেন্টারের কাছাকাছি হলে ভালো হয়। লে চলতে হে সাব আইয়ে বলে ও আমাদের ওর ট্যাক্সির কাছে নিয়ে গেল। দরজা খুলে আমরা ভেতরে বসলাম। 20-25 মিনিটের মধ্যেই চালক একটি হোটেলের সামনে গাড়ি থামালো। হোটেল নটরাজ। ট্যাক্সির ভাড়া চুকিয়ে দিয়ে রিসেপশনে এগিয়ে গিয়ে 2টো কামরা বুক করলাম। একটি সিঙ্গেল রুম আমার জন্য আর একটি
ডাবল রুম মতি ও নূরের জন্য। পাশাপাশি কামরাই পাওয়া গেল। পোর্টার আমাদের হ্যাভার্সে কাঁধে তুলে কামরায় পৌঁছে দিল। 3-4 স্টার হোটেল, ভালোই পরিষ্কার পরিচ্ছন্ন, চার্জও রিজনেবল। প্রতিটি কামরার সাথে ছোট্ট একটা ব্যালকনি। ব্যালকনি থেকে দিল্লি শহরের অনেক দূর দেখা যায়। আমরা রুম পেয়েছিলাম 4 তলায়। প্রতিটি রুমের সাথেই রয়েছে অ্যাটাচড বাথরুম। হট শাওয়ার নেওয়ার পর ট্রেন সফরের ক্লান্তি গ্লানি সব দূর হয়ে গেল। রুম সার্ভিস ডাকে নাস্তা করলাম 3 জন একত্রে। নাস্তা খেতে খেতে ঠিক করে নিলাম 20 তারিখ সকালে নিজেদের সমর্পণ করব মিনিস্ট্রি অফ এক্সটার্নাল অ্যাফেয়ার্সে গিয়ে। ইতিমধ্যে আমাদের পোস্ট করা চিঠিও পৌঁছে যাবে কর্তৃপক্ষের হাতে। দিল্লির অভিজ্ঞতা। দিল্লিতে আমাদের মিশ্র অভিজ্ঞতা হয়। উষ্ণ অভ্যর্থনায় আমরা খুশি হয়েছিলাম, কিন্তু মুক্তিযুদ্ধ এবং ভবিষ্যৎ বাংলাদেশ নিয়ে ভারতীয় নীল নকশা আমাদের হতাশ করেছিল। ভারতীয় কর্তৃপক্ষের প্ল্যান অনুযায়ী 20 এপ্রিল মিনিস্ট্রি অফ এক্সটার্নাল অ্যাফেয়ার্সে গিয়ে নিজেদের সারেন্ডার করলাম রাষ্ট্রপতি ভবনের সাউথ ক্লকে। সেখানে আমাদেরকে জেনারেল ওবান সিং এর হাতে আমাদের হস্তান্তর করা হলো। তখন থেকেই আমরা রইলাম তার নিয়ন্ত্রণে। ব্রিগেডিয়ার নারায়ণ নামের এক ভদ্রলোক হলেন আমাদের সার্বক্ষণিক সঙ্গী। 4 দিন 4 রাত্রি আমাদের কঠিন সওয়াল সেশন চলল। সেশনগুলো পরিচালনা করছিল বিভিন্ন গোয়েন্দা বিভাগের অভিজ্ঞ বিশেষজ্ঞরা। আমরা যতটুকু সম্ভব সোজাসুজি এবং সত্য জবাবই দেবার চেষ্টা করছিলাম। একদিন বিকেলে জনাব একের রায় 2 জন ভদ্রলোককে সঙ্গে নিয়ে আমাদের সাথে দেখা করতে এলেন। ভদ্রলোক 2 জন ছিলেন জনাব শাহাবুদ্দিন ও জনাব আমজাদ হোসেন। জনাব শাহাবুদ্দিন ও জনাব আমজাদ হোসেন দ্বিতীয় ও তৃতীয় সচিব হিসেবে পাকিস্তান দিল্লি মিশনে কর্মরত ছিলেন। প্রবাসী সরকার 17 এপ্রিল গঠিত হওয়ার খবর জেনে তারা দুজনে দূতাবাস থেকে ডিফেক্ট করে ভারতীয় সরকারের কাছে রাজনৈতিক আশ্রয় প্রার্থনা করেন। ভারত সরকার তাদের রাজনৈতিক আশ্রয় প্রদান করে তাদের নিরাপত্তার সম্পূর্ণ দায়িত্ব গ্রহণ করেছে। তাদেরকেও আমাদের মতো গোপন আরেকটি সেফ হাউসে রাখা হয়েছে। আমাদের মতো দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে এই 2 জন তরুণ অফিসারও জীবনের ঝুঁকি নিয়ে অনিশ্চিত ভবিষ্যতে ঝাঁপিয়ে পড়েছেন। খুব খুশি হলাম ওদের পেয়ে। তারাও খুশি হলেন আমাদের সাথে সাক্ষাৎ করে। ওরা বাংলাদেশের সংগ্রাম সম্পর্কে আমাদের অনেক কিছুই বলেছিলেন। আমাদের মতো অভিজ্ঞ অফিসার যুদ্ধক্ষেত্রে বিশেষভাবে প্রয়োজন, তারা সে কথা উল্লেখ করলেন। ইতিমধ্যে আমরা ব্রিগেডিয়ার নারায়ণকে জিজ্ঞেস করেছিলাম মুজিবনগর সরকারের সাথে আমাদের বিষয়ে ভারত সরকার কোনো যোগাযোগ করেছে কিনা। জবাবে ব্রিগেডিয়ার জানিয়েছিলেন যোগাযোগ করা হয়েছে। অল্প কিছুদিনের মধ্যে বাংলাদেশের অস্থায়ী সরকারের কয়েকজন নেতা আসছেন দিল্লিতে। তাদের কাছেই আমাদের হ্যান্ডওভার করে দেওয়া হবে। এটা ছিল আমাদের জন্য একটি বিশেষ সুখবর। অবশেষে একদিন প্রতিনিধি দল এসে পৌঁছালো। জনাব তাজউদ্দিন আহমেদ, জনাব খন্দকার মোশতাক আহমেদ এবং কর্নেল ওসমানী এরাই প্রতিনিধি দলের মূল ব্যক্তি। বৈঠকের এক পর্যায়ে প্রধানমন্ত্রী তাজউদ্দিন হঠাৎ করে বললেন, ভারতীয় কর্তৃপক্ষের সাথে আলোচনার পর সিদ্ধান্ত হয়েছে আমাদের আরও সপ্তাহ 2 দিল্লিতেই থাকতে হবে। এই সময় ভারতীয় বিভিন্ন এজেন্সির বিশারদরা আমাদের মুক্তিযুদ্ধ সম্পর্কে ব্রিফিং দেবেন এবং স্পেশালাইজড অফিসার হিসেবে আমাদের যুদ্ধে যোগদানের পর যে বিশেষ দায়িত্ব দেওয়া হবে সে বিষয়েও বিস্তারিত জানাবেন। তার সিদ্ধান্ত শুনে কিছুটা অবাক হলাম। বাংলাদেশের স্বাধীনতা সংগ্রাম, আমাদের দায়িত্ব সম্পর্কে বাংলাদেশ সরকারের কাছ থেকে না জেনে ভারতীয় সরকারের প্রতিনিধিদের কাছ থেকে ব্রিফিং নিতে হবে কেন? তাহলে আমাদের সংগ্রামের প্রতি ভারত সরকারের সহানুভূতি নিঃস্বার্থ নয়? বুঝতে পারলাম ভারত সরকারের যথেষ্ট প্রভাব রয়েছে আমাদের স্বাধীনতা সংগ্রামের উপর। মুজিবনগর সরকার স্বাধীনতা সংগ্রামের ব্যাপারে ভারত সরকারের মনোভাবকে বিশেষ গুরুত্ব দিয়েই সব সিদ্ধান্ত গ্রহণ করছে। কেমন যেন ঘোলাটে ঠেকল ব্যাপারটা। বেশ কিছু প্রশ্ন দেখা দিল মনে। বাংলাদেশের সংগ্রাম কাদের সংগ্রাম?
কাদের নিয়ন্ত্রণে সংঘটিত হচ্ছে এ যুদ্ধ? ভারত নেপথ্যে থেকে কি স্বার্থে কলকাঠি নাড়ছে? পৃথিবীর সব দেশের স্বাধীনতা সশস্ত্র সংগ্রাম জাতীয় সংগ্রাম হিসেবে সংঘটিত হয়েছে জাতীয় সরকারের অধীনে। আমাদের বেলায় এর ব্যতিক্রম কেন? কেন তড়িঘড়ি করে প্রবাসী দলীয় আওয়ামী লীগ সরকার প্রতিষ্ঠিত করা হলো ভারত সরকারের প্রচ্ছন্ন অনুমোদনে? জাতীয় মুক্তি সংগ্রামে নিয়োজিত আপামর জনগণের উপর আওয়ামী লীগের নেতৃত্ব চাপিয়ে দেওয়ার উদ্দেশ্য কী? আইয়ুব বিরোধী রাজনৈতিক সংগ্রাম থেকে শুরু করে ৬৯-এর গণ আন্দোলন সব কিছু সংঘটিত হয়েছিল পূর্ব পাকিস্তানের প্রগতিশীল সবগুলো রাজনৈতিক দলের সম্মিলিত প্রচেষ্টায়। সেক্ষেত্রে আওয়ামী লীগের একলা চলো নীতি কী কারণে সমর্থন করছে ভারত সরকার?